সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, সরকার পতনের আন্দোলন গোছাতে সরকার বিরোধী দলগুলোকে নিয়ে জোটের সম্প্রসারণ করছে বিএনপি। দলটির এই উদ্যোগে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আওয়ামী লীগ। এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনা বিষয় সন্দেহে জোটের রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম, বাঁদিকে আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আমাদের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আজম শফিউল আলম ভূঁইয়া। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। জি, আমরা একটু শুরু করছি। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করছি, বলুন এই যে সন্দেহে জোটের রাজনীতি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মাধ্যমে আটটিভির সামনে দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। অনেকগুলি নাম এই জন্য বললাম না। জি, আসলে সন্দেহের তো কোনো কারণ নেই। সন্দেহের কারণ থাকবে কেন? জোটের রাজনীতি হচ্ছে অনেকদিন ধরে আমাদের দেশে। আমাদের দেশে ধরেন জোটের রাজনীতি শুরু হয়েছে কবে থেকে? 2001 সাল থেকে নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হয়েছে। তো তারপর 2004 সালে একটা বড় জোট গঠন হয়েছিল। সেটা জাতীয় পার্টি সহ বিচৌধুরী, তারপরে অলি আহমেদ সহ ব্লাসফেমি আইন যারা করতে চায় তারাও ছিল জোটে। মানে ডান বাম, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব ঊর্ধ্ব অধ সব মিলিয়ে আওয়ামী লীগ একটা মহাজোট করছিল। সেই নির্বাচনটা অবশ্য সেই জোটের নির্বাচনটা হয়নি অনির্বাচিত সরকার আসার কারণে। তারপরে এখন আস্তে আস্তে দুদল মহাজোট আছে। বিএনপি একটা জোট ছিল 2001 সালে 4 দলীয় জোট। তারপরে আবার এই যে গত নির্বাচনের সময় 18 সালে নির্বাচন হলো, সেখানে জোট ঐক্য ফ্রন্ট হলো, জোট হলো। এটা তো আছে, এখানে সন্দেহের কোনো কারণ নয়। আর এখন যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলছে যে এটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র তো না। ষড়যন্ত্র হবে কেন? আওয়ামী লীগ করুক, আরো বড় করুক। সাধারণ সভাপতি ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগ আরো বড় করুক, আগুন নিয়ে খেলবেন না। আগুন তো আগুনটা কি আসলে? আগুন নিয়ে তো কোনো খেলার ব্যাপার নেই। আর আওয়ামী লীগের তো এত ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগের তো অনেক, আওয়ামী লীগের দাবি অনেক কিছু তারা করেছে। তাহলে তো এখন তাদেরই আগে আসা দরকার, যে এত জোট মোটের কোনো দরকার নেই। একটা ভোট দেওয়া নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, আর যার যার মতো নির্বাচন করো, তাহলে তো জোটের আগ্রহটা কিন্তু কমে যাবে তখন। আওয়ামী লীগ তো এত উন্নয়ন করার পরেও তো ভোটে খুব ভয় পাচ্ছে। এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই জন্য এখানে জোটের রাজনীতির সন্দেহের কোনো কারণ নেই। আমার ভাই যদি একটু বলেন এটাকে। আর এই যে আপনার সাধারণ সম্পাদক বলেছে আগুন নিয়ে না খেলার জন্য, কি বোঝাচ্ছে আগুন বলতে? আসলে আমি আপনাদের ধন্যবাদ জানাই, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই, দর্শক আমি আপনাদের দেখেন জোটের ব্যাপারে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেননি যে আগুন নিয়ে খেলবেন না। আমরা যেটা বলেছি, আপনি দেখেছেন ইদানিং বিএনপির বক্তৃতা বিবৃতি, যেটা মনে করি অগণতান্ত্রিক এবং ৭৫-এর খুনিদের একটি প্রতিধ্বনি শোনা যায়। সেই কারণে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে মুহূর্তে মানুষের অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা, আবেগ এবং সমৃদ্ধের পথিক, পদ্মা সেতু হচ্ছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে, অপপ্রচারকে মোকাবেলা করে, বিএনপি ইউনূসদের ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে আজকে জননেত্রী শেখ হাসিনা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে বাঙালির আবেগ অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে যে পদ্মা সেতু চ্যালেঞ্জ হিসেবে আজকে বাস্তবায়ন করতে যাচ্ছেন, যে মুহূর্তে পদ্মা সেতু উদ্বোধন হবে, সেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বিএনপির সমাবেশে স্লোগান হচ্ছে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক। এবং সেই স্লোগান দিতে দিতে কিছু বহিরাগত অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনকে অপবিত্র করতে ঢুকেছিল। সাধারণ ছাত্ররা মশারির স্ট্যান্ড দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। এবং বিএনপির এই বক্তৃতা বিবৃতি সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকরপূর্ণ বক্তব্য
এইগুলোর কারণেই আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন জি। যে শেখ হাসিনা হচ্ছে আমাদের অনুভূতি, শেখ হাসিনা হচ্ছে আমাদের অস্তিত্ব, বাঙালি জাতির অস্তিত্ব, বাঙালি জাতির মুক্তির ঠিকানা। বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র শেখ হাসিনা হচ্ছে বাঙালির মুক্তির ঠিকানা, যেটা আজকে প্রমাণিত হয়েছে। সেই শেখ হাসিনার বিরুদ্ধে আপনি যদি অপপ্রচার করেন বা ষড়যন্ত্র করেন এবং তার সম্পর্কে যদি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন এবং ৭৫-এর হাতিয়ার এই ধরনের স্লোগান দিয়ে শেখ হাসিনাকে যেভাবে ২০০৪ সালের ২১ আগস্ট তারেক যে ভবনে বসে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, সেই রকম ষড়যন্ত্র করে এই কারণে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন আগুন নিয়ে খেলবেন না। অনেক তাহলে ধন্যবাদ, ভালো হবে। আবারও আসবো। আজিজ ভাই যদি একটু বলেন। আমি দেখেন এই জোটের সাউথ রাজনীতি। ইস্ট এশিয়াতে জি। জোটের রাজনীতি চলছে। উন্নত দেশে আসলে দ্বিদলীয় রাজনীতিটাই প্রাধান্য পেয়েছে। যদি আমাদের দেশেও যদি ডেমোক্রেসিটা পূর্ণাঙ্গভাবে ফাংশন করত, বহুদলীয় গণতন্ত্র, তাহলে আমরা হয়তো দ্বিদলীয় রাজনীতির দিকে যাইতাম। কিন্তু যেহেতু আমরা যাই নাই, কারণ সেই রাজনীতির সংস্কৃতি আমাদের রাজনৈতিক দলগুলো বা নেতাদের মধ্যে এখনো উপলব্ধিতে আসছে বলে আমার কাছে মনে হয় নাই। এই জন্যেই জোট করলে 14 দল তো একটা জোট, তো সরকারি দলের মধ্যেই তো জোট আছে, তার একটা জোট হলে ওখানে ষড়যন্ত্র, ওখানে ষড়যন্ত্র নাই। জোটের ব্যাপারে এটা বলেন, হলো আমি রাজনীতি, ভুল ধারণা। আপনার হচ্ছে একে অপরকে জাস্ট কোনোভাবে ঘায়েল করা যায় কিনা এই প্রচেষ্টা। আমি মনে করি রাজনৈতিক দল আছে, জোট তো হতেই পারে। যে দলগুলো নিষ্পেষিত, নির্যাতিত, তারা তো জোট করতেই পারে আত্মরক্ষার্থে। এখানে তো আমি খারাপের কিছু দেখছি না। তবে আমি একটা পুরনো কথা বলি, 1982 সালে হামিদুল্লাহ চৌধুরী, তার ব্যক্তিগতভাবে তার অনেক বদনাম আছে, সে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ স্বীকার করে নাই, কিন্তু পত্রিকা জগতে কিন্তু সে কিন্তু পায়নিয়ার। কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে সারা বিশ্ব জুড়ে, সে মন্ত্রী ছিলেন, আর অবজারভার কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল। তিনিই বলছিলেন যে এক মিটিংয়ে, সাংবাদিকদের মিটিংয়ে, আমার সৌভাগ্য ছিল এই মিটিংয়ে থাকতে, যে বললো যে আচ্ছা এই এই রাজনৈতিক দলের নিউজ, এর নিউজ ছাপছো কেন তোমরা? তখন সবাই তাকে স্যার বলতো, স্যারের নিউজ দিছে একটা পার্টি, তো একজনের পার্টি, তোমরাই তুমি পার্টি, তোমরা যদি নিউজ সবাই সাংবাদিকরা না ছাপো তাহলে তো এত পার্টি থাকে না, একটা দেশে এত পার্টি কেন লাগবে? তো এখন পার্টি হচ্ছে, কারণ হচ্ছে বড় দুই দল, এদের পৃষ্ঠপোষকতাই কিন্তু ছোট দলগুলি আছে টিকে, আমার কাছে মনে হয়। কারণ এই যে জোট করে করে পাল্লা ভারী করে দুই পক্ষই করতেছে। সুতরাং আমি কোন জোটের আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে ছোট্ট বিরতি নিচ্ছি। কথা বলছিলাম সন্দেহে জোটের রাজনীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গ দিচ্ছি আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম সন্দেহে জোটের রাজনীতি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আলোচনায় ফিরছি। সঞ্জিদা, আপনি যদি বলেন যে জোট তো হয় সবাই বলছে, তো এর মধ্যে ষড়যন্ত্র কেন দেখা হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের শ্রদ্ধা আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেকগুলি কথা হয়েছে। সেটা হচ্ছে যে এই যে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, এবং আমি মনে করি যে দেশ স্বাধীন করেছিলেন বলেই তাকে নির্মমভাবে সপরিবার হত্যা করা হয়েছে। সেদিন তাদের টার্গেট ছিল তার পরিবারের প্রত্যেক সদস্য, অর্থাৎ 2 জন কন্যা, আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান, তার বোন বিদেশে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন। এবং এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা পরাধীনতার শৃঙ্খলেই থাকতে চেয়েছিল, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তানকে ভুলতে পারেনি, তারাই তো বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। কোন অপরাধ? বাংলাদেশ কেন স্বাধীন হলো? পরাধীন কেন থাকলো না? এই যে হত্যা করবার পর তাদের অসমাপ্ত কাজটি, অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী যখন এই বাংলাদেশকে, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে এই দেশটা অর্থনৈতিকভাবে মুক্তি দিতে চেয়েছিলেন, তার আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর আজকে যখন তার কন্যা এই বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিচ্ছেন, সারা বিশ্বে যখন বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে,
যখন বাংলাদেশের মানুষ সব সূচকে আশেপাশের দেশগুলো থেকে এগিয়ে আছে, এমনকি ভারত থেকে অনেকগুলো সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে, পাকিস্তান তো অবশ্যই, যে দেশের সাথে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই সময় এসে যখন পদ্মা সেতু উন্মুক্ত হলে অনেকেরই তো ভালো লাগবে না। এই সেতু বন্ধ করবার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, এবং আজকে পর্যন্ত আমরা দেখছি তাদের সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর খুনিরা, ৭১-এর ঘাতকরা মিলে তারা আজকে এই কথা বলার, উচ্চারণ করার সাহস পাচ্ছে, যে কারণে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আগুন নিয়ে খেলবার জন্য নিষেধ করেছেন। আমি 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 একটা ছোট কর্মী হিসেবে, বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী হিসেবে আমি বলতে চাই যে এই ৭৫ আর এই ২০২২ সাল এক নয়। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আর এই কথা যারা উচ্চারণ করেছে, আমি মনে করি যে আমাদের রাজনীতির, আমরা যারা আদর্শ যারা বিশ্বাস করি, আমরাই যথেষ্ট এদেরকে, এই খুনিদেরকে মোকাবেলা করবার জন্য। আমি মনে করি যে আমরাই যথেষ্ট। অনেক ধন্যবাদ আপা, আপনাকে। সঙ্গেই থাকুন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যদি বলেন, জানি আমরা কথা বলছিলাম জোটের রাজনীতি, ষড়যন্ত্র এবং আগুন নিয়ে খেলা। অ্যাডভোকেট চৌধুরী। না, এগুলো তো কতগুলো মুখরোচক কথা। জি, হ্যাঁ, যারা এগুলো বলছেন তারা কিন্তু এই পথে হাঁটছেন বরাবরে। ছোট্ট একটা দাবি, যারা সরকারের বাইরে আছি, একটা সুষ্ঠু আমরা নির্বাচন চাই। জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচয়, তাদের চয়েস এটা। এটা দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের। দুর্ভাগ্যের বিষয়, আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় না, অপারক। 14 বছর ধরে ক্ষমতায়, কিসের বয়, কিসের শঙ্কা, এত উন্নয়ন, এত স্বপ্ন। বাংলাদেশের মানুষ মধু খাইছে, একটা ভোটের অধিকার তাদের দিতে পারেন। সমস্ত রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একটা লুটপাট তন্ত্র এখানে কায়েম করেছে। সমস্ত ব্যাংক ডাকাতি করছে। একটা ব্যাংক পুরা খেয়ে ফেললো আওয়ামী পরিবার, কি ফার্মার্স ব্যাংক, তার কোনো বিচার আচার হইল না। যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা হলো না, সসম্মানে রাখা হয়েছে। প্রত্যেকটা, এই যে পিকে হালদার, হাজার হাজার পিকে হালদার একা করেছে, এরা সব আওয়ামী সরকারের আশেপাশে যারা সমস্ত ব্যবসা বাণিজ্য করছে, এখানে হাজার হাজার কোটি টাকা ডলার পাচার করেন চেলসির নামে, এগুলো চোখে পড়ে না। এগুলো বললেই ষড়যন্ত্র দেখেন। তো সারা জীবন ওনারা 50 বছর পরও আওয়ামী লীগের মতো একটা দল, তারা বঙ্গবন্ধুর কথা বলে, বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলে, পদ্মা সেতুর স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সবই বলে, কাজটা করেন উল্টাটা। বঙ্গবন্ধু যা চেয়েছিলেন তার থেকে 1000 মাইল দূরে চলে গেছে। দুর্ভাগ্য আমাদের এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন নাই। বঙ্গবন্ধু নিজেই বলে গেছিলেন যে আমি মারা যাবার পরে এই দলেই আমাকে আবার হত্যা করবে, এই চাটার দল। তার কথাই সত্য হচ্ছে। এবং যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছেন, বা আমরা বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতি করছি, কিন্তু সেই বঙ্গবন্ধুর প্রত্যেক দিন আওয়ামী লীগ তাদের আচার আচরণে, তাদের রাষ্ট্র পরিচালনায় প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে দূরে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট চৌধুরী। অ্যাডভোকেট চৌধুরী, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। এমন ভাবে তৈরি করেছে আমাদের সামনে, যেন বঙ্গবন্ধু বাংলাদেশের একজন প্রতিপক্ষ হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। অধ্যাপক ভূঁইয়া, আপনি যদি একটু বলেন, যেরকম অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগের কিসের ভয় একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে, আরেকটি বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ, নৈতিকতা থেকে বর্তমান আওয়ামী লীগ 1000 মাইল দূরে। অধ্যাপক ভূঁইয়া। ধন্যবাদ অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জানি না আওয়ামী লীগ কি বলেছে যে তারা ভীত, তারা সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। আমি তো সবসময় শুনছি সরকার প্রধান এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু সবসময় বলছেন যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান, এবং সেই লক্ষ্যে সকলের মতামত নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো এখন যদি এমন হয় যে অন্য কারো ইচ্ছায় বা অন্য কারো পছন্দে একটা নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ রাজি হবে না। আওয়ামী লীগের রাজি হওয়া কি ঠিক হবে? তখন বরং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আমরা সকলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। তো সেটা 1 বছর পরে আশা করি যে সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যেটি বলা হয়েছে সেটি হলো যে হ্যাঁ,
কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বিচ্যুতি দেখি, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কি আমরা সবাই ধারণ করতে পেরেছি? ৭৫-এ 15ই আগস্টে যেভাবে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করার পরে তো বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় আসীন হয়েছে, এবং সেই দিন থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে পরিমাণ কুৎসা রচনা করা হয়েছে, যে ধরনের অপপ্রচার হয়েছে, তখনই তো বঙ্গবন্ধুর আদর্শকে কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে 96 সালে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা হচ্ছে। আজকে যে টেলিভিশনে বসে বঙ্গবন্ধুর কথা আমরা বলছি, ৭৫-এর পরে আপনি গণমাধ্যমের শিক্ষক, আপনি জানেন যে কিভাবে বঙ্গবন্ধুর কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিভাবে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার এবং কুৎসা রচনা করেছে। তো সেই প্রেক্ষাপটটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন যে আজকে বাংলাদেশ উন্নয়নের যে যাত্রায় গিয়েছে, সেই যাত্রার অনেক পরিকল্পনা কিন্তু জাতির পিতা তার যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উনি করে গিয়েছিলেন। তো সেইখান থেকেই কিন্তু একটা একটা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করে যাচ্ছেন। এখন কোথাও কোথাও হয়তো আওয়ামী লীগকে আপোষ করতে হয়েছে সরকারে টিকে থাকার জন্য এবং জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করার জন্য, কোথাও কোথাও হয়তো আপোষ করতে হয়েছে বা করতে হচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি এবং আওয়ামী বিরোধী শক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে কখনো কখনো যে আওয়ামী লীগকে কখনো একবার এক পা আগাতে হয়, দু পা পেছাতে হয়। তো এটাকে আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি যদি বলতে চাই, হ্যাঁ বলতে পারি একভাবে। আরেকভাবে হচ্ছে যে আওয়ামী লীগ তো একটা নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে চায়, সরকারে থাকতে চায়। তো সরকারে যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে তো বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার আর কোনো শক্তি থাকবে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে কখনো কখনো প্র্যাগম্যাটিক পলিটিক্সটা করতে হয়। তো আওয়ামী লীগের মধ্যে যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন এবং বঙ্গবন্ধুর অনেক সহচর এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন, যদিও তারা বর্ষিয়ান, তো আওয়ামী লীগ বা ধীরে ধীরে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকগুলোই বাস্তবায়ন হয়েছে, ভবিষ্যতে হয়তো বাকি। অনেক ধন্যবাদ অধ্যাপক ভূঁইয়া, আপনি সঙ্গেই থাকুন, আরো প্রশ্ন নিয়ে ফিরবো। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি হাত তুলেছিলেন, যদি 1 মিনিটে যদি একটু প্রতিক্রিয়া জানান। অধ্যাপক ভূঁইয়া বলেছেন আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, কে বলেছে এইটা কি যদি আপনি একটু বলতে চেয়েছেন? জি বলুন। হ্যাঁ, উনি তো এটা পুঁথিগত বক্তব্য দিলেন আর কি। হ্যাঁ, আওয়ামী লীগ যদি নির্বাচনকে ভয় না পায়, তাহলে 2014 সনে এক চালাকি করে ক্ষমতা দখল করেছে, আর 2018 সনে দিনের ভোট রাতে নিয়ে রাত চালাকি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করছে। উনাদের ক্ষমতা ভোগের পরিণতি যে কোথায় গিয়ে দাঁড়াবে উনারা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে। দুর্ভাগ্য আমাদের, মানে যখন তারা এত বোকা হয়ে গেছে, তারা নিজেরাই বুঝতেছে না যে তাদের শাসনামলে যে অপকর্মগুলো হচ্ছে সেগুলোর হিসাব নিকাশ জনগণ একদিন তাদের কাছ থেকে আদায় করে নেবে। এবং এটা এত সহজ না যে ক্ষমতায় থাকলে পরে অন্ধ হয়ে যায়। আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বন্ধুরা যে এত অন্ধ হয়ে যাবে, এটাও আমি চিন্তা করতে পারি না। উনারা যখন বিরোধী দলে থাকে তখন কত সুন্দর করে কথা বলে, আমরা একসাথে কথা বলি। এখন উনারা 14 বছর ধরে ক্ষমতায় থাকার পরে উনাদের দেখি আচার আচরণ, চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ, আমার নিজের বন্ধুদেরই আমি চিনতে পারি না। আমার সহকর্মী। ওকে ওকে, অনেক ধন্যবাদ এস এম কামাল হোসেন। জি আমি একটু বলি। নিশ্চয়ই। সুব্রত দা সিনিয়র লোক, শ্রদ্ধা রেখে বলতেছি, আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজের চাইতে আপনার আজকে টেলিভিশনের বডি ল্যাঙ্গুয়েজটা আরো খারাপ মনে হলো। আমার কথা শেষ করতে দেন, আপনার কথার সময় কথা বলি নাই। আপনি 2018 সালে, এখন আপনার নেতা আছে কিনা জানি না, কামাল হোসেন জোটের নেতা ছিল, সেই জোটের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিলেন, আপনিও মনে একটা সিটে নির্বাচন করেছিলেন। এবং আপনার নেতা কামাল হোসেন যখন তারেক জিয়া 25 জন জামাতের নেতাকে মনোনয়ন দিলেন, তখন উষ্মা প্রকাশ করেছিল। এবং আপনার নির্বাচন এলাকায় কামাল হোসেন সাহেব গেছেন কিনা একটু বলেন তো। নির্বাচন করেছেন, নির্বাচনের পরের দিন তো 31 তারিখে তো আপনি বলেন নেই রাতের ভোট দিনে হয়েছে। যখন জামানত বাজেয়াপ্ত হয়েছে 15 দিন পর কইছেন রাতের ভোট দিনে হয়েছে। আর আওয়ামী লীগ
নির্বাচনকে ভয় পায় না। আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় না বলে নির্বাচন করে। 2014 সালের নির্বাচন আওয়ামী লীগ গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইছিল বলে খালেদা জিয়াকে ফোন দিয়েছিল আলোচনা করার জন্য। আলোচনায় আসেন নাই মতিউর রহমান নিজামীকে রক্ষা করার জন্য। 2018 সালের 30শে ডিসেম্বর আপনার নেতা কামাল হোসেন চিঠি দিয়েছিলেন যে আমরা বসতে চাই। জননেত্রী শেখ হাসিনা 24 ঘন্টা পার হতে দেন নাই, কামাল হোসেন সহ জোটের সকল সংগঠনের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে গণভবনে বসেছিলেন। 15 দিন পর্যন্ত জোট মনোনয়ন ঠিক করতে পারেননি, ওই জোটের কর্মীরা ঘরে উঠে গিয়েছেন। আমি যদি বলি সেদিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, মনোনয়ন বাণিজ্য করার জন্য আপনারা সেদিন নির্বাচনে গিয়েছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়। আপনারা 31 তারিখে কামাল হোসেন সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছিল, দিনের ভোট রাতে হয়েছে, বরং 30 তারিখ সকালে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। আজকে আপনি দেখেন না আওয়ামী লীগ কি করছে, কারণ আপনাদের তো চোখ তো অন্ধ হয়ে গেছে। আজকে পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে। আজকে বাংলাদেশে, এই দেশে আপনি যাদের নিয়ে জোট করছিলেন যে বিএনপিকে নিয়ে, সেই বিএনপি 21 জন কৃষককে বিদ্যুৎ দিতে না পারে গুলি করে হত্যা করেছিল। আপনি দুর্নীতির কথা বলেন, আপনি একজন বিজ্ঞ আইনজীবী, আমার প্রশ্নের উত্তর দিয়েন। 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, কত টাকা বাজেট ছিল বিদ্যুৎ খেতে, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে নেই। আপনি তো দুর্নীতিবাজদের সাথে জোট করতে গিয়ে আপনি তো দুর্নীতিকেই সমর্থন করেছেন। দুর্নীতির সমর্থনকারী যদি আজকে দুর্নীতির বিরুদ্ধে, আপনি যে কথাটা বললেন, পিকে শাহ গ্রেপ্তার হয়েছে, পিকে হালদার গ্রেপ্তার হয়েছে, দুর্নীতিবাজরা গ্রেপ্তার হয়েছে। যারা যুবলীগ, ছাত্রলীগের নামে বা আওয়ামী লীগের নামে আজকে কালো টাকার মালিক হয়েছেন, ধরা পড়েছেন, সাজা হয়েছে এই আমলে, ওই আমলে সাজা হয়নি। আপনি যাকে নেতা বেনে জোট করেছিলেন, ইত্তেফাকের হেডলাইন তারেক জিয়া 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বিদ্যুতের টাকা কোথায় গেল? আজকে শেখ হাসিনা তো ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, আপনাকে হেরিকেন জ্বালায় আজকে করতে হয় না, লেখাপড়া করতে, মানে পড়া, আইনের বই পড়তে হয় না, বিদ্যুৎ দিয়ে আইনের বই পড়তে হয়। এটা শেখ হাসিনার কারণে। আজকে টেলিভিশনে কথা বলছেন, এটা শেখ হাসিনার কারণে। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে কখনো ভয় পায় না, ভয় পায় না বলেই একমাত্র শেখ হাসিনাই স্বচ্ছ ব্যালট বাক্স এনেছেন, শেখ হাসিনাই ছবিযুক্ত ভোটার লিস্ট করেছেন। আপনারা যে জোটে গেছেন করেন নেই, তার 1,21,00,000 ভুয়া ভোটার করেছিলেন। আমি তো মনে করি আপনি একজন বিজ্ঞ আইনজীবী, সত্য কথাগুলো বলবেন। আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য যা ইচ্ছে তাই বলতে পারেন। বাংলাদেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, রাস্তা দিয়ে হাঁটলেও জনগণ আপনাদের সাথে হাঁটে না। অনেক ধন্যবাদ কামাল ভাই। আসবো হাবিব ভাই যদি একটু বলেন, যতক্ষণ আলোচনা এগিয়েছে, যতক্ষণ আলোচনা এগিয়েছে ততক্ষণ বলতে গেলে কি রাত কাভার হয়ে যাবে? রাত কভার হয়তো পরের দিন চলে যাবে। আচ্ছা বলেন আপনি যতক্ষণ পারেন। যেটা বলি, জি, আমার সবচেয়ে সমস্যা হলো কি, এই টেলিভিশনে আমরা যারা আছি, বক্তব্য দিচ্ছি, আমার অভিজ্ঞতাটা এই বর্তমান এই সময় কেন্দ্রিক সবচেয়ে বেশি। নিঃসন্দেহে আমার ভাই কামাল হোসেন বললেন যে আমরা 31 তারিখে আমরা কমপ্লেন করি নাই, 1 তারিখে বা 15 দিন পরে কমপ্লেন করেছে। 15 দিন পর কমপ্লেন করেনি, 15 দিন বলতে ক্যান্ডিডেট আচ্ছা, দিতে পারেননি। আমি তো নির্বাচন করেছি, আমি তো 2টার সময় প্রত্যাহার করে নিয়েছি। 50 জন প্রার্থী প্রত্যাহার করেছে। পৃথিবীর ইতিহাসে এর কোনো আর একটি ঘটনাও নেই। এই নির্বাচনে সারা পৃথিবীতে জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো প্রার্থী আহত হয়েছে পৃথিবী সৃষ্টি হওয়ার পর, এতগুলি প্রার্থী 2018 সালে তার চেয়ে বেশি প্রার্থী আহত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা শুরু হওয়ার পর এই পৃথিবীতে যতগুলি প্রার্থী গ্রেপ্তার হয়েছে 18 সাল নির্বাচনে তার চেয়ে 10 গুণ হয়েছে। এই পৃথিবীতে নির্বাচন শুরু হওয়ার পর, নির্বাচন তফসিল ঘটনা হওয়ার পর যতগুলি মামলা হয়েছে তার চেয়ে 1 কোটি গুণ বেশি আসামি হয়েছে এই 18 সাল নির্বাচনে। এই পৃথিবীতে নির্বাচন ব্যবস্থা শুরু হওয়ার পর যত মানুষ প্রার্থী সমর্থকরা বা সাধারণ করে গ্রেপ্তার একদম মিথ্যা মামলায়, তার 1 লক্ষ গুণ এই হয়েছে। তার মানে আগেগুলো হয়নি। এত বড় একটা জালিয়াতি নির্বাচনকে যদি কেউ নির্বাচন বলে, এটা কি নির্বাচন? সব বাদ দেন, সুব্রত জামাত বাজেয়াপ্ত হয়েছে, মেনে নিলাম। আমি কেন হেলিকপ্টার উঠে
চিকিৎসার জন্য, জীবন বাঁচার জন্য ঢাকাতে আসলাম। কেন হেলিকপ্টার উঠলেন? শখ করে, শুনি আমরা। শখ করে। যেভাবে আমাকে নির্মমভাবে গুলি করা হলো, কোপানো গুলি আল্লাহর মধ্যে লাগেনি। হেলিকপ্টারে উঠে আমার অ্যাম্বুলেন্স, মানে মেডিকেল ফ্যাসিলিটি সব নিয়ে আমাকে ঢাকাতে স্কয়ার হসপিটাল ওখানে আমার নির্বাচন দেখতে হয়েছে। এতগুলি ঘটনা, 1,21,00,000 ভুয়া ভোটার, আমাদের সবার জানা উচিত। এখন একজন মানুষ এক জায়গায় ভোটার হয়, তখন একজন মানুষ 2 জায়গায় 3 জায়গায় ভোটার হয়েছে। আমিও 2 জায়গায় ভোটার ছিলাম, অনেক জায়গায় 3 জায়গায় ভোটার ছিল। সেই কারণে একজন ভোটার এক জায়গায়, এখন একজন এক জায়গায় একটা ভোট, মানে এক জায়গায় ভোটার, এই জন্য ভোটার কমে গেছে। এটা আজিজ মার্কাও না, কোনো মার্কার একটা ব্যাপার না। আর ছবিযুক্ত বা স্বচ্ছ ব্যালট বাক্স, এ তো প্রয়োজনই নেই, রাতের বেলায় তো ভোট হয়ে যায়। তাহলে ছবিযুক্ত ব্যালট দিয়ে, ছবি দিয়েই বা কি করবেন, আর ব্যালট দিয়েই বা কি? রাতের বেলা ভোট তো হয় নাই। রাতের বেলা ভোট হয় নাই, এ কথা 31 তারিখে বললেন না কেন আপনি? আরে বাবা 30 তারিখে ভোট হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ। এই ধন্যবাদ আমার ভাই কামাল ভাইকে, ধন্যবাদ। ভালো কথা মনে ভুলে গেছিলাম, ভুলে গেছিল পয়েন্ট দিয়েছে। পয়েন্ট দিয়েছে। হ্যাঁ, বলেন বলেন, একটু খোলাসা মিথ্যা করেন। কথা কইছি? খুব সুন্দর খোলাসা, না একদম সত্য কথা বলছি। 1 তারিখে 31 তারিখে আমরা বলেন রাতের ভোট হয়েছে। আরে বাবা রে, আমি তো 30 তারিখে প্রত্যাহার করে নিলাম 2টার সময়। আমার 50 জন প্রার্থী, আবার মামলাও করেছি। না দিয়ে প্রত্যাহার করলে তো হবে। আচ্ছা, এজন্য না দিতাম তা আমার ওখানে একটা কেন্দ্রে আমি 3130 ভোট পেলাম কি করে? বেলা 2টার সময় ছেড়ে দেওয়ার পরও একটা কেন্দ্রে। আপনার কোন আসন এটা? বাবা 4 ঈশ্বর নেই, 3130 ভোট পেয়েছি এক কেন্দ্রে, বেলা 2টার সময় নির্বাচন করে। তাহলে যদি ভোট হয় না, রাত্রে ভোট দিতে, তাহলে ওই ভোটে 31 ওই কেন্দ্রে আসে নাই। ওই কেন্দ্রে আসে নাই। হ্যাঁ, রাত্রে যদি ভোট দেয় তাহলে হয় না ভোট দেয় বাবা। হাবিব ভাই বলুন, 40,160টা কেন্দ্র। রাত্রে যদি ভোট দেয় তাহলে ওই 31 হবে। পাবে তো 40,160টা কেন্দ্র, সব জায়গায় তো কাটে নাই। সব জায়গায় কাটে নাই। সব জায়গায় 40,160টা সব কেন্দ্রে কাটে নাই। আচ্ছা আচ্ছা। আমার সাথে চুক্তি হয়েছিল, আমি ওপেন বুঝ নাকি ক্রিকেটের মতো দিনে ডে নাইট ম্যাচ বলে? হ্যাঁ? কথা বলতে জান। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালবেলা বলেছিল, কারণ খুব সত্য কথা বলছে। জি। 8টার সময় যখন ভোট দিতে গেছে তার কেন্দ্রে, তখন দেখছে মানুষ ভোট দিতে গেছে, তার সবারই কেন্দ্রে নিজস্ব ভোট থাকে। তখন ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, উনি পরিষ্কার বলেছেন এই কেন্দ্রে যেমন ভোট হচ্ছে এইরকম ভোট যদি হয় তাহলে আমরা জিতব। 8টা না 11টা লাইভ দেখছি হাবিব ভাই। 10টার সময় যখন গেছে 8টা কেন্দ্রে, তখন যখন জিজ্ঞাসা করে সাংবাদিকরা বলছিলেন রাত্রে ভোট হয়ে গেছে। এটা কোনো টেলিভিশনে আর কোনো প্রচার করে নাই। পুরো প্রচার করেছে একটাই, সকালেরটা। ডাহা এই মিডিয়া এই অন্যায়টা করেছে, এখন তার ইয়ে আছে, অন্যায়টা করেছে গেল। আর এই যে প্রতি বছর বিদ্যুতের তারেক রহমানের কথা বলা হয়, আমাদের কাছে তারেক রহমান টাকা নেয়নি, আমার এলাকায় কারোর কাছে টাকা নেয়নি, এই যে একটা অভিযোগ নিয়ে আসে। আর বিদ্যুৎ তারেক রহমান যদি 22,000 করে রাখছে, বিদ্যুৎ যদি এই পাচারি করবে সারা বছর, 5 বছরে বিদ্যুৎ খাতে ডেভেলপমেন্ট এবং আপনার ওটা কি বলে রাজস্ব এবং উন্নয়ন, বেতন ভাতা এবং উন্নয়ন, এই মিলে ছিল 13,500 কোটি টাকা। আর এখন প্রতি বছর, হ্যাঁ জি, এখন প্রতি বছর 28,000 কোটি টাকা। আমি আপনার কাছে ফিরে আসবো। 27,000 কোটি টাকা প্রতি বছরে বিদ্যুৎ খাতে আপনার বাজেট। প্রিয় দর্শক, কে বলছে? আচ্ছা, ফোন আপনি কন্টিনিউ করেন। ফোন চলে আসছে। হ্যাঁ, এবং এই বাজেট বিএনপি, আবারও বলি, বিএনপি 5 বছরে 13,500 কোটি টাকা উন্নয়ন এবং রাজস্ব। আর এখন প্রতি বছর 28, এবারও 28, এবারও আর 30,000 কোটি পার হয়ে যাবে। এই টাকা যে চুরি ক্ষমতায় ছেড়ে তখনই তো বাজেট ছিল 61,000 কোটি টাকা। বিদ্যুতের খাতে বলছি, বিদ্যুৎ 5 বছরে বিদ্যুৎ খাতে বলছে 13,500 কোটি টাকা, বাজেট দিয়েছিল 61 না 62,000 কোটি টাকা, তারপরে এখন হচ্ছে 6 লক্ষ কোটি টাকা গেল। আরেকটা কথা হলো যে বিএনপি 75 সালের এই ঘটনার সাথে বিএনপি তখন বাপেরও জন্ম হয়নি, মা দাদা দাদেরও জন্ম হয়নি, তো বিএনপি এই স্লোগান কেন দেবে? যদি কেউ দেয় আমি তীব্র নিন্দা করি। আমি 75 ঘটনাকে কোনোভাবেই আমি মেনে নিই না, এবং 21শে আগস্ট গ্র্যান্ড হামলাকে আমি কোনোভাবে গ্রহণ করি না। কিন্তু 21শে আগস্ট আমি আবারও বলবো, যদি মুক্তাঙ্গনে কর্মসূচিটা পালন করতে আওয়ামী লীগ, জঙ্গি বাবারও ক্ষমতা ছিল না ওইভাবে ওখানে হামলা করা, কাছেই যেতে পারতো। প্রশ্ন করি, আপনি বলতেছেন 21শে আগস্ট বিএনপি হামলা করে নাই। 21শে আগস্ট হামলা হওয়ার পর বেগম খালেদা জিয়া পার্লামেন্টে কি বল, বিরোধী দলের নেত্রী পার্লামেন্টে মাইক চাইলে মাইক পায়, মাইক দিল না। এই যে সুব্রত দান আছেন, একজন বিজ্ঞ আইনজীবী,
পার্লামেন্টে দায়ী কথা সুব্রত দা বলবেন আচ্ছা, না। আমি পার্লামেন্টে বলি। আমার এই প্রশ্ন উত্তর দেন। আমি উত্তর যদি বিএনপি দায়ী না আমি উত্তর হয়, দিচ্ছি। তাহলে আপনার আমি- যে মেজর আমি সাহেব উত্তর- হ্যাঁ। গ্রেনেড নিয়ে ওইটা পরীক্ষা করতে চেয়েছিল, সেই গ্রেনেড কেন করে দেওয়া হয়? আমি বলি। আর খালেদা জিয়া কেন বিরোধী দলের আচ্ছা, আমি পক্ষে বলি। কথা বলতে দিল না? একটু বলেন তো আমাকে। আমি বলি উত্তর এক সোজা আগে জি। আমার কাপ টেকেন আছে না, হ্যাঁ আমি যে ফেলে দিই, ভেঙে যাবে না? হুম তারপর ভাঙলো, দেখে আমার প্যান্ট ভিজবে। হ্যাঁ এখানে রাখেন, আপনি এখানে রাখবেন। এখন এই জায়গায় যদি আপনি এমন একটা এই জায়গায় কাপটা না রাখতেন, তাহলে আমার গোতা লেগে পড়ার কোনো সম্ভাবনা ছিল না, তাহলে আপনার প্যান্ট ভেজার সম্ভাবনা ছিল না, গাছ ভাঙার কথা ছিল না। বিএনপি যদি মুক্ত অঙ্গনের মিটিংটাকে আওয়ামী লীগ যদি করতো, তার ঘটনাই ঘটতো না, বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলার দরকার পড়তো না। সেফের জায়গায় ছিল না, শেখ হাসিনা মারা যাইতো আর কি। এটি দরকার পড়তো পরিকল্পনা না। ছিল আর কি। হ্যাঁ, তারপরে আমি তার সাথে আমি একমত পোষণ করে বলবো, এটা বলে থাকলে সেটাকে আমি গ্রহণ করি না, যেহেতু সরকার প্রধান বা উনি প্রধানমন্ত্রী, তার দায়িত্ব আছে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দিয়েছিল, জি। কিন্তু সেখানে গেলে হয়তো ঘটনা কোনো নিরাপত্তা ছিল না, হাবিব ভাই। নিরাপত্তা ওই জায়গায় ছিল না, মারা যায় কিভাবে? ছিল। 0.8 আরে বাবা, এইখানে ছিল এখানে। না না 0.8 মুক্তাঙ্গন দূরত্ব কত? মুক্তাঙ্গন আর আওয়ামী লীগ অফিসের না দূরত্ব না, কত? 0 পয়েন্ট আর মুক্তগণের দূরত্ব যদি 10 গজ হয়, ওটা হলো বিল্ডিং, চারিদিকে বিল্ডিং। আমি তো ওখানে মিটিং করে আসি না, আমি রাজনীতি করছি না। আমরা কিন্তু মিটিং হওয়ার আগেই 3-4 ঘন্টা আগে ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা চারিদিকে আমরা উঠে থাকতাম, কোথাও কোথাও যদি কেউ কিছু করতে না পারে। হঠাৎ করে ওখানে চলে গেছে, এই প্রস্তুতিটা নিতে পারেনি, ওই জায়গায় এটা হতো না। তারপরেও আমি বলবো যে সরকারের দায়িত্ব সেই সময় যে পরীক্ষা করা যে দরকার আছে, সরকারের পক্ষ থেকে যেমন ছিল, বিরোধী দলের পক্ষ থেকে সহায়তা করেন, যেমন গাড়িটা টেস্ট করার কথা ছিল, সেটা করেনি। তারপরে এত বড় গ্রেনেডের হামলা, একটা তো গোয়েন্দা তথ্য থাকবে, নানান ধরনের সংস্থাগুলো না, না, ছিল, তথ্য তো থাকবে। ঠিক আছে, এত সহজে আচ্ছা, ঠিক আছে, পরিকল্পনা আপনি এই কথাটা ভালো জি, কথা বলছেন, জি। তাই যদি হবে। তো এই যে রমনা গ্রেনেড হামলা হলো, রমনা বটমূলে আওয়ামী লীগের আমলে তো গোয়েন্দা সত্য কোথায় ছিল? নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অফিসে ফেল করে তো এই জন্য আমাদের হ্যাঁ, চেষ্টাগুলো গ্রেনেড হামলা হলো। সঞ্জিত আপস যদি পারেন। সেটা জি, আমি হাবিব ভাই শেষ আমি কথা অনেকক্ষণ দিই। বলেছি। আমি হাবিব ভাই শেষ কথা তারপরে দিই। ফোন বলেছি। 15 আগস্ট যেটা হয়েছে, জি। গোয়েন্দা সংস্থানের ঘটনা ঘটে, জিয়া রহমান যদি সাকির সাথে মারা যায়, গোয়েন্দার যদি রিপোর্ট থাকতে মারা যেত। এর সাথে ক্ষমতা চ্যুত হলো আগের দিন, তাও তো গোয়েন্দার পড়েছে না। এর সাথে ক্ষমতা দখল করলো, তাও তো একটা ঘোষণা দিয়েছে। তারাও এর পার্ট হিসেবে থাকে বলে ঘটনাগুলো ঘটে, এটি বড় প্রশ্ন। এখন হাবিব ভাই শেষ কথা হাবিব ভাই, দিয়ে শুরু করি। হ্যাঁ, বলো। এই যে আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা এত কথা বলছেন, এটা তো প্রমাণিত সত্য, বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, কারা দোষ করেছে, কারা গ্রেনেড হামলা করেছিল, তাদের বিচারের রায় হয়েছে। সুতরাং এরপরে যদি আপনারা এইভাবে কথা বলেন, এটার কোনো সত্যতা আপনারা খুঁজে পাবেন না, সাধারণ মানুষও পাবে না। আপনারা যদি সেই মামলায় আপনারা যদি কোনো অন্যায় দেখে থাকেন, আপিল করেন, অ্যাপিলেট ডিভিশনে যাক। আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমে এটির বিচার হয়েছে। সুতরাং গ্রেনেড হামলার মামলা অনেকদিন ধরে বিচার হয়েছে, অনেকদিন লেগেছে এই বিচার করতে। সুতরাং এই মামলার রায় যেহেতু হয়েছে, এরপরে আপনারা আপত্তি থাকলে আপনারা আপিল করেন, সেখানে যেয়ে কথা বলেন, কোর্টে যেয়ে কথা বলেন। এই বিষয়ে কোথাও কোনো কথা বলতে চাই না। প্রমাণিত সত্য, বিএনপি জামাত সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে ওই গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সুতরাং আর আরেকটা কথা, বিদ্যুতের কথা নিয়ে এত কথা বললেন হাবিব ভাই, এত কথা বললেন বিদ্যুতের কথা নিয়ে। হ্যাঁ, 1 মেগাওয়াট বিদ্যুৎও আপনারা উৎপাদন করতে পারেননি, প্রমাণ দিতে পারলে এখান থেকে আমি চলে যাব। 1 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা উৎপাদন করেননি, দিয়েছিলেন কি? হ্যাঁ, একটা জিনিস দিয়েছিলেন, বিদ্যুতের খাম্বা দিয়েছিলেন। রাস্তায় রাস্তায় খাম্বা লাইন ধরে সাজানো ছিল, বিদ্যুৎ দিতে পারেননি। বিদ্যুতের লাইন তো দূরের কথা, বিদ্যুতের উৎপাদন করতে পারেননি আপনারা। সুতরাং এই যেই সরকার এসে এই বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে, আপনারা অনেক কথা বলেছেন, অনেক কথা শুনি। আপনাদের ব্যর্থতা আপনারা ঢাকতে চান আওয়ামী লীগকে গালিগালাজ করে, অন্য কোনো উদ্দেশ্য আপনাদের নেই। 18 সালের নির্বাচন নিয়ে কথা বলেন। 18 সালের নির্বাচনে কামাল ভাই বলেছেন, নির্বাচনের দিন 30 তারিখে সকাল 11টায় এই মির্জা ফখরুল ইসলাম তার ঠাকুর গায়ের বাড়িতে সাংবাদিক ডেকে প্রেস কনফারেন্স করে বলেছিল, ওই স্পটে যেয়ে বলেনি, ভোট দিয়ে 8টা বাজে বলেনি, প্রেস কনফারেন্স করে সে আনুষ্ঠানিকভাবে বলেছিল যে নির্বাচন সঠিক হচ্ছে। আপনারা এই তারা মির্জা ফখরুল ইসলামের চামড়া যারা আপনারা আবিষ্কার করলেন দিনের ভোট নাকি রাতে হয়েছে, তখন আপনাদের যে জেনারেল সেক্রেটারি উনি দেখলেন না। এটা একটা মিথ্যা অপপ্রচারে উস্তাদ এই বিএনপি। 50 জন প্রার্থী প্রত্যাহারের কথা বলেছেন। হাবিব ভাই, আপনার সিটে কি আপনি একাই নমিনেশন পেয়েছিলেন? তারেক রহমান 5 জন, কোন সিটে 10 জন করে মনোনয়ন দিয়েছিল। আর আপনি সৌভাগ্যবান, সেই হেলিকপ্টারে করে ঢাকা আসার সুযোগ পেয়েছিলেন।
আমাদের শাহ এম এস কিবরিয়া হত্যা হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল, রক্তক্ষরণে মারা গিয়েছে। আপনারা ক্ষমতায় ছিলেন, সেই লোকটিকে আপনারা বাঁচতে দেননি, রক্তক্ষরণ করতে করতে সে মারা গেছে। তখন তার জন্য কোনো হেলিকপ্টার ছিল না। আপনি আজকে বিরোধী দলে থাকলেও আপনার জন্য কিন্তু একটি হেলিকপ্টার রেডি থাকে। সুতরাং এটা কিন্তু খুব স্বাভাবিক আমরা বলতে পারি যে আপনার যে এবং বলেছেন প্রত্যাহার করেছেন 50 জন, এই যে 50 জন প্রত্যাহার, আমি একজন আইনজীবী হিসেবে আমি এইটুকুই শুধু বলবো, সেই প্রত্যাহারের কোনো মানে হয়? আপনারা নির্বাচনে গেলেন, নির্বাচন করলেন, যখন দেখলেন আপনারা আগুন সন্ত্রাসের জন্য আপনাদের সেই দুর্নীতির কথা মনে করে আপনারা আগুন সন্ত্রাসে মানুষ হত্যা করলেন পুড়িয়ে, সেই কথা ভেবে জনগণ আপনাদের যখন প্রত্যাখ্যান করলো, যখন বুঝতে পারলেন আপনারা ভোট পাচ্ছেন না, জনগণের আচার আচরণে আপনি বুঝতে পারলেন যে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, এই আপনারা প্রত্যাহারের ঘোষণা দিলেন। আইনগত কোনো বৈধতা এই প্রত্যাহারের আছে কিনা? এই প্রত্যাহারের জন্য একটা নিয়ম আছে, আইন আছে, একটা সময় আছে। আপনি নির্বাচন কখন অ্যাপ্লিকেশন করবেন, কখন প্রত্যাহার করবেন, কখন যাচাই বাছাই হবে, তারপরে কখন ফাইনাল হবে, ব্যালট পেপারে আপনার নাম আসবে, আপনার মার্কা আসবে, আপনি নির্বাচনে অংশ নেবেন। এরপরে অর্ধেক নির্বাচন করে থুক্কু আমি খেললাম না, আপনি খেলা থেকে সরে গেলেন, তাহলে কি হবে? এটা তো কোনো আইনগত কোনো ভ্যালু নাই। এইটা একেবারে একটা মানে কথার কথা, আর অন্য কিছু নেই। সুতরাং 14 সালের নির্বাচনের কথা বলেন, আপনারা নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন। শুধু প্রত্যাখ্যান করে আপনারা ক্ষান্ত হননি, আমাদের প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে হত্যা করেছিলেন, শত শত ভোট কেন্দ্র আপনারা পুড়িয়েছিলেন। সুতরাং এই যে আপনাদের অপকর্ম, আপনারাই নির্বাচনে ভয় পান, আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় না। আওয়ামী লীগের জন্ম হয়েছিল গণতান্ত্রিকভাবে, নির্বাচনের মধ্য দিয়ে, সরকার গঠনের মধ্য দিয়ে, কিন্তু আপনাদের জন্ম হয়েছিল অবৈধভাবে, জোর করে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখল করে দল গঠন করেছিলেন, দল গঠন করে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিলেন, হা না ভোট করেছিলেন। সেই ভোট আপনারা করেননি। কত পার্সেন্ট ভোট হয়েছিল ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ ভুলেনি। সেখানে কোথাও কোথাও 120% ভোট পড়েছিল, কোথাও কোথাও 150% ভোট পেয়েছিল। সেই ভোট কোথা থেকে এসেছিল? হা না ভোট করেছিলেন তো, কারফিউ দিয়ে দেশ চালিয়েছিলেন তো। সেই দলের একজন প্রতিনিধি হয়ে আপনি একসময় আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন। সেই জন্য আপনার কাছে একটু খারাপ লাগে যখন 15ই আগস্টের কথা বলে বিএনপি, তখন ওইটা আপনি মেনে নিতে পারেন না। এটা খুব স্বাভাবিক, এটা আমরা বুঝি হাবিব ভাই, এটা আমরা বুঝি। আপনি ওখানে গেলেও সেই আপনার জন্মটা তো হয়েছিল আওয়ামী লীগে, ছাত্রলীগ করে জন্ম হয়েছিল আপনার। সুতরাং আপনার তো এখন একটু খারাপ লাগতেই পারে, কিন্তু আপনার বন্ধুদের যাদের সাথে এখন আছেন তাদের তো খারাপ লাগে না, কারণ তারা 71-এর ঘাতক, তারা 75-এর ঘাতক, 21শে আগস্টের ঘাতক। তারা এই দেশে শান্তি চায় না। আওয়ামী লীগ এই দেশটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পেরেছে, এটাই আপনাদের ভালো লাগে না। সুতরাং দেশকে অশান্ত করে আপনারা পানি ঘোলা করে আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এগিয়েছে তার প্রেক্ষাপটে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে না, সামনে তো নির্বাচন আর ইনক্লুসিভ নির্বাচন সবাই আমরা চাইছি, এটা রিকনসিলিয়েশন কি সম্ভব কিনা আসলে? হ্যাঁ, প্রধান দলগুলোর আমি বলতে পারি রিকনসিলিয়েশন দরকার, যে একটা সমঝোতা দরকার, সম্ভব কিনা আসলে? এই 40 বছর আগের আলোচনা এটা চলছে, এটা আমরা আমাদের কোথাও নিয়ে যাবে, এখানে আমি এটা কোথাও নিয়ে যাবে অংশগ্রহণ করতে চাচ্ছি না। এখন রিকনসিলিয়েশন ধরেন 2014 সাল এবং 2018 সাল, জি, এই নির্বাচনটা নিরপেক্ষ হয় নাই, এটা সারা পৃথিবী জানে। সুতরাং আরেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, এটা কিন্তু জাতি সামাল দিতে পারবে না। সুতরাং এই নির্বাচনটা জাতির স্বার্থে, দেশের স্বার্থে অবশ্যই গ্রহণযোগ্য হওয়া উচিত। সেক্ষেত্রে বিরোধী দল এবং সরকারি দল, বিশেষ করে আমি বড় দলদের বলবো যে এদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। কারণ এখানে হচ্ছে অনাস্থাটা হলো প্রকট, রাজনীতির চাইতেও রাজনীতিবিদদের বিরুদ্ধে অনাস্থাটা কিন্তু প্রকট। আমি যেমন শুনেছি, যেমন বিরোধী দল থেকে বলা হয় 2018 সালের নির্বাচনের আগে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের বৈঠক হয়, সেখানে প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই কথাগুলি রক্ষিত হয় নাই। সুতরাং এখন তো একটা অনাস্থা তৈরি হয়েছে, আরেকবার বৈঠক দিয়ে কিছু অ্যাসুরেন্স দিল, সেটা যদি কথা না থাকে, আস্থা তৈরির জন্য ডায়ালগের কোনো বিকল্প নেই। ডায়ালগ হচ্ছে যে পলিটিশিয়ান, এখানে বড় বড় 3 জন পলিটিশিয়ান আছেন, হয়তো ওনারা আমার প্রতি রুষ্ট হবেন, ওনারা একমাত্র প্রফেশন আছে পলিটিশিয়ান, যে কেউ কোনো কথা বললে বলে ওটা পলিটিক্যাল কথা, বাদ দেন, অর্থাৎ পলিটিক্সে যা ইচ্ছে তাই বলা যায়। এই পলিটিশিয়ানরা 3 জোটের রূপরেখা হোসেন মোহাম্মদ এরশাদ পতনের সময় একটি রাজনৈতিক দল কি সেই কথা রাখছে? সেখানে
বাইবেলের মতো, কোরআনের মতো লিখছে তারা, যে নির্বাচন কিভাবে হবে, রাজনীতিবিদদের আচার আচরণ কি হবে, সব লেখা ছিল। ওখানে লেখা ছিল জামাতকে কেউ সঙ্গে নেবে না, এরশাদকে কেউ সঙ্গে নেবে না, রেডিও টিভি স্বায়ত্তশাসনের কথা ছিল। স্বায়ত্তশাসন, তো সব লেখা ছিল। অর্থাৎ ওই সময় লিখতে কিন্তু কম লেখে নাই, কিন্তু কেউ এই কথা রাখে নাই, কোনো দলই না। সুতরাং ওই সময় তো ওই সময়ের জন্য সবগুলো দল ছিল, কিন্তু 3 জোট মানে সবগুলো দল ছিল। এবং জামাতও কিন্তু জোটের বাইরে আলাদাভাবে প্যারারিলি আন্দোলন করছে, কিন্তু তারা সাক্ষরদাতা ছিল না, কিন্তু কেউ কিন্তু সেই জায়গায় আপনি আবার পেছনে যাচ্ছেন, আমরা কিন্তু সামনে দেখাতে না। যাচ্ছি এই যে না, আমি নির্বাচন, সামনেই বলছি, reconciliation এই জন্যই সম্ভব বলছি কিনা? যে আমি যদি বলি Dialogue সম্ভব আমি কিনা? এটাই বলছি যে এই যে 3 জোটের রূপরেখা, সেখানে তো এই বড় দল আপনি বললেন যে আওয়ামী লীগের সামনে হ্যাঁ সামনেই বলতেছি, যেটা বলতেছে হ্যাঁ। ওটা তো ব্যাখ্যা দিতে হবে, কারণ না আমি সামনেই বলতেছি ভুল ইনফরমেশন যে 3 জোটের রূপরেখায় এখানে বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রীও ছিলেন। ওইটা শুধু বের করে অনলাইনে পাওয়া যায়, ওইটা শুধু বাস্তবায়ন করুক, বাস, তাহলে সব সমস্যার সমাধান হবে। ওখানে সব দলের ঐক্যমত্য ছিল, সব দল লিখিত স্বাক্ষর করেছিল। ওই যে যা অনলাইনে টান দেন, এখনই টান দেন, খালি ওইটা মানুক। এখন নির্বাচনে একজন বলবে যে আগের রাত্রে হয়েছে, আর একজন দেখা যাবে যেমন সিটি কর্পোরেশন গাজীপুরে এজেন্ট পাওয়া যায় টাঙ্গাইল কোর্টে, এজেন্ট পাওয়া যায় ময়মনসিংহ কোর্টে। এইভাবে তো নির্বাচন, এটা তো শুরু, ওটাই তো শুরু। এখন নির্বাচন হইলে আপনার গোপন বাক্সে ইভিএম, গোপন বাক্সে একজন সাহায্যকারী লোক পাওয়া যায়, এগুলো তো সব স্পষ্ট। এগুলো পরিহার করতে হবে। জি, আবার ইভিএম একটা মেশিন, সারা পৃথিবী কিন্তু ইভিএম থেকে সরে আসতেছে। সারা পৃথিবীতে 195টা স্বাধীন দেশ, 1 কোটি যদি হিসাব করেন কমপক্ষে 60টা দেশ আছে। এর ভিতরে 7টা সবচেয়ে বড় দেশ ইভিএম থেকে এটা বিশ্বাসযোগ্য নয় বলে সরে আসছে। সারা পৃথিবীর 4টে দেশ পুরোপুরি ইভিএম ব্যবহার করে, আর সবাই আংশিক কিছু। তো যেখানে পুরো সারা পৃথিবীতে 31টা দেশ পাইলট বেসিস 4টে পদে সব মাত্র ব্যবহার করে। এই ইভিএম নিয়ে এত জাতাজাতি কেন, যেখানে বিশ্বাস নাই, যেখানে অনাস্থা। ইভিএম মেশিন একটা হার্ডওয়্যার, আমি জানি যে ইভিএম, আমি ফিজিক্সের ছাত্র, ওটা তো সফটওয়্যার না। ইভিএম এ যা যেভাবে সেট করবেন, ইভিএম তার বাইরে কথা বলবে না। এখন বিরোধী দল বলে যে এখানে টিপ দেবো, ওইখান দিয়ে পারবো। হ্যাঁ, এই মেশিন তো কয় লক্ষ মেশিন হবে। এই মেশিন কি যখন শুরু করে, এটা কি সবগুলো দলকে নিয়ে ডেমনস্ট্রেট করা উচিত ছিল না? তা তো হয় নাই। এই যে কয়েকদিন আগে ইলেকশন কমিশন যে এক্সপার্ট বলেন না, বাংলাদেশে 2 ভাগ যেগুলো গেছে সব এক সাইডের এক্সপার্ট, আর এক সাইডের এক্সপার্ট নাই। প্রফেসর কায়কোবাদকে দেখে সব এক সাইডের এক্সপার্ট। উনি তো কায়কোবাদ এখন জাফর ইকবালকে দেখলাম, সব আওয়ামী লীগের এক্সপার্ট। এরা সব সুবিধাবাদী, সব কায়কোবাদ তো বিএনপির কি এক্সপার্ট নাই কম্পিউটার সায়েন্স? যায় না তো, তাহলে সব বয়কট করছে। যারা ফিজিসিস্ট, তারা তো সব বয়কট করছে। অ্যাপ্লাইড ফিজিক্সের লোক এরা কি নাই? না, সব বয়কট করছে, কোথাও তো যাচ্ছে না। তাহলে কি রিকনসিলিয়েশন হচ্ছে না? না, রিকনসিলিয়েশন রাজপথে ঠিক হবে, লাফালাফি মারামারিতে ঠিক হবে, আলটিমেটলি আগুন দিয়ে ঠিক হবে। আমি তো বিএনপির লোক নেতাদের বক্তব্য দিচ্ছি, যেভাবে আন্দোলনে যা করছে আমরা তাই করি। সামনে নির্বাচন, না একটু পরে রিকনসিলিয়েশন সম্ভব কিনা, সমঝোতা সম্ভব কিনা, সামনে নির্বাচনকে সামনে রেখে সবাই কিন্তু চাইছি আমরা ইনক্লুসিভ একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সহিংসতা মুক্ত নির্বাচন চাইছি। এটা সবারই চাওয়া। কিভাবে সম্ভব? আমি একটা রাজনৈতিক দল, আপনি বলবেন পরে বলবেন, রাজনৈতিক দলগুলো হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, তাদের তো ডায়লগ দরকার, ডিবেট দরকার, ডিসকোর্স দরকার। সেরকম আপনি নমুনা দেখছেন কিনা? অ্যাডভোকেট চৌধুরী, আনমিউট করে। জি প্লিজ, ক্যারি অন। আসলে সেই পরীক্ষা তো আমরা দিয়েছি 2018-তে। আমরা তো গেলাম যে একটা অংশমূলক নির্বাচন হোক এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। উনি প্রতিশ্রুতি দিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনো কারচুপি করে, অনিয়ম করে ক্ষমতায় থাকতে চাই না। হ্যাঁ, আমি এই পদক্ষেপ গ্রহণ করব, সকলের সমান সুযোগ পাবে, কারো উপর কোন রকমের অত্যাচার অনাচার করা হবে না, এগুলো তো উনি বলেছেন। আমরাও ওনার কথা আমাদের মুখ থেকেও বলেছি, তো কোনো তো লাভ হলো না, উল্টাটা হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় না এই বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে বা কোন দলীয় সরকারকে ক্ষমতায় রেখে বাংলাদেশে আর কোন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। কিভাবে হবে? কিভাবে
আপনাদের ইয়েটা কি, স্ট্র্যাটেজি কি, কৌশলটা কি? বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে কিভাবে ছাড়বে, কিভাবে ছাড়বে, কিভাবে ছাড়বে? আওয়ামী লীগ বলেছিল রোল মডেল, আজকে সেই রোল মডেল তামা মডেল হয়ে গেল কিভাবে আমরা জানতে চাই। উনি তো ওনার আন্দোলনের ফসল বলে কত বাহাবা নিয়েছে। আমার এই মডেল পাকিস্তান গ্রহণ করেছে, আমার এই মডেল নেপাল গ্রহণ করেছে, এইসব বক্তৃতা অনেক শুনেছি। আজকে সেটার থেকে উনি মানে এই ক্ষমতার জোরে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেটাকে উনি বাতিল করে দিয়ে আমাদের উপর আরেকটা একনায়কত্ব কন্টিনিউ করার জন্য একটা চাপিয়ে দিয়েছে। সুতরাং ক্ষমতার বলে জোর করে যে সরকার আছে নির্বাচনকালীন সরকার থাকবে, তার অধীনে নির্বাচন হবে। আপনারা চাইছেন এই সরকারকে যেতে হবে, কিভাবে যাওয়ানোর ব্যবস্থা আপনারা করবেন? কিভাবে হবে এটা না, সেটা কিভাবে আপনি ট্রান্সলেট করবেন বাস্তবে, সেটা জানতে চাচ্ছি। এটা বাস্তবায়নের অনুভব কিভাবে হবে? আলোচনা হতে পারে, এটা আমরা 90 সনে আলোচনা করে। এর জন্য কি জোটটা কি এই কারণেই কিনা? জোটটা কি এই কারণেই কিনা? না, এটা তো আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে আমাদের পূর্ণ নির্বাচন যেটা করেছিল, একতরফা নির্বাচন, তারাই তো পার্লামেন্টে পাস করে এটা দিয়ে গেল। তো সেটাকে আওয়ামী লীগের সহ্য হলো না কেন? আমরা দেখতাম আরো কয়েকটা। তো যাই হোক, এগুলো পুরানো কথা। এখন মূল কথা হচ্ছে আমাদের যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা অপোজিশনের পক্ষ থেকে বলতে চাই যে আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করব। ওকে, অনেক ধন্যবাদ অধ্যাপক। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, যদি একটু বলেন, আমরা রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, যেমন সম্ভব কিনা যাওয়ার আগে একটা ভুল তথ্য একটু সংশোধন করা দরকার। সেইটা হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের জন্য যে বর্তমান সরকারের উপরে দায় চাপানো হচ্ছে, যে 1990 এর পরে কারা প্রথম ক্ষমতায় এসেছিল? ক্ষমতায় এসেছিল বিএনপি। বিএনপি ক্ষমতায় এসে কিন্তু 3 জোটের যে রূপরেখা ছিল সেটা ধারে কাছেও ছিল না। 3 জোটের রূপরেখাকে অস্বীকার করেছে। তারপরে আওয়ামী লীগকে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে গেছে এবং সেই নির্বাচনে তারা জিততে পারে। তারপরে 2007-এ কি হলো? ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কবরস্থ করা হলো। তো সেই কথাগুলো কিন্তু আমরা বলছি না, তো সেটিও বলা উচিত। আর পাশাপাশি এইবার আপনি আসছেন রিকনসিলিয়েশনের ব্যাপারে। আমি সবসময় রিকনসিলিয়েশনের পক্ষে, আলাপ আলোচনা করে রাজনৈতিক সমাধানের পক্ষে। কিন্তু সাম্প্রতিককালে যে প্রবণতাগুলো দেখতে পাচ্ছি, সেই প্রবণতাগুলো কিন্তু সেই রিকনসিলিয়েশনের কথা বলছে না। যেমন আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা শুনতে পাই 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই 75-এর হাতিয়ার মানে কি? যুদ্ধ অপরাধীদের হাতিয়ার, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাতিয়ার। তো সেই শক্তির হাতিয়ার গর্জে ওঠার স্লোগান যারা দেয়, তারপরে আজকে যখন আন্তর্জাতিক ষড়যন্ত্রকে সম্পৃক্ত করে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনার স্বপ্ন যারা দেখে, তাদের সাথে কি কোনো ধরনের রিকনসিলিয়েশন, আলাপ আলোচনার পরিবেশ তৈরি হতে পারে? তা আমার মনে হয় যে এই আলাপ আলোচনার পরিবেশ তখনই তৈরি হবে যখন আমরা বাংলাদেশে বাংলাদেশের মানুষের উপরে আমরা বিশ্বাস রাখবো। আরেক দুইটা জায়গায় আমাদের একমত হওয়া দরকার। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শের ব্যাপারে সকলের ঐক্যমত, এই ব্যাপারে কোনো ধরনের ভিন্ন মত থাকা চলবে না। দ্বিতীয়ত হচ্ছে যে জাতির পিতাকে সবাই এক বাক্যে স্বীকার করে নিতে হবে, যে জাতির পিতার জায়গায় কোনো ধরনের বিকৃতি, তারপরে কোনো ধরনের বিভ্রান্তি থাকা চলবে না। তো এই জায়গাগুলো যদি আপনার সংশোধন করা যায়, সমাধান করা যায়, তাহলেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি রিকনসিলিয়েশনটা সম্ভব। তো সেইগুলো না করা গেলে রাজনীতিতে এই যে ধরেন যে হানাহানি, এই যে দ্বন্দ্ব সংঘাত, সেগুলো চলবে। কারণ এখনো বাংলাদেশের রাজনীতিটা কিন্তু ওইভাবে বিভক্ত। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। অধ্যাপক ভূঁইয়া, আমরা তো জানি রিকনসিলিয়েশন কিন্তু বন্ধুর সঙ্গে হয় না, রিকনসিলিয়েশন শত্রুর সঙ্গেই হয়। আপনি সাউথ আফ্রিকায় দেখেছেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ম্যান্ডেলা কিন্তু রিকনসিলিয়েশন করেছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের যে বিভেদ, তত বিভেদ কিন্তু আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে নাই আসলে। এবার আপনি দেখেছেন 21 সাগরে যে গ্রেনেড হামলা হওয়ার পরেও কিন্তু প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন খালেদা জিয়াকে। এটা কিন্তু রিকনসিলিয়েশনের নমুনা, কিন্তু ইঙ্গিত। জি, প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন 75 হয়ে যাওয়ার পরেও, 21 সাগর গ্রেনেড হামলার পরেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফোন দিয়েছেন খালেদা জিয়াকে। তার প্রতিদানে কি পেয়েছে? রিকনসিলিয়েশনের জন্য। সেই জন্য বললাম রিকনসিলিয়েশন কি শেষ হয়ে গেছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা।
না এই যে ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন, জি। তিনি তার বদান্যতা দেখিয়েছেন, কিন্তু তার বিনিময়ে সেটা কি আবারও হতে পারে কিনা, আবারও হতে পারে কিনা ইনক্লুসিভ নির্বাচনের তার জন্য? বিনিময়ে এটা কি বন্ধ হয়ে গেছে কিনা? না, সেটি হতে পারে, সেটি জি। অবশ্যই হতে পারে যদি কারণ আপনি জানেন যে পলিটিক্যাল পার্টি কিংবা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন। যত সমস্যা হোক এই বিকল্প নাই, অবশ্যই, না এখন ডায়ালগের বিকল্প নাই। জি, যেমন রিকনসিলিয়েশন কখন হয়, যখন দুই পক্ষই রিকনসিলিয়েশনের জন্য তৈরি থাকে। এখন এক পক্ষ যদি 75-এর হাতিয়ার গর্জে ওঠার স্লোগান দেয় এবং সাম্রাজ্যবাদী শক্তিকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনতে চায়, তাহলে কি তারা আলোচনার মধ্য দিয়ে কোনো সমাধানে আসতে চায় তারা, নাকি না তারা অন্য কোনো পথে? অনেক ধন্যবাদ কামাল ভাই। এখন এটা তো আগে সমাধান। আমি একটু বলি, প্লিজ। সুব্রত বাবু আজকে প্রধানমন্ত্রীকে বেশ ফর্মে আছে, সে দেখছেন, উদ্দেশ্য করে আকারে গীতে কথা বললেন, বিনয় বিনয় করে বেশ মনে হলেন যে উত্তেজিত লাগা শৃঙ্খল কথাবার্তা করছেন। এটা অ্যাডভোকেট সুব্রত, উনি ভুলে গেছেন যে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা বাতিল করেনি। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা 2001 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন শান্তিপূর্ণভাবে। এবং ওই যে সেদিনকে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তিনি যে আচরণ করেছেন বিএনপির মতো দলীয় সরকারের আচরণ করেছেন, যেটা বিএনপি 91 সালে এসে করেছিলেন, এটা সুব্রত বাবু ভুলে গেছেন। যে একজন উনি বিজ্ঞ আইনজীবী বলুক না যে একজন প্রধানমন্ত্রী মাত্র ক্ষমতা হস্তান্তর করে তার নিজের বাসায় পৌঁছে টেলিফোন লাইন কেটে দিয়েছেন। অর্থাৎ আমি মনে করি ওই সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে সেদিন চ্যালেঞ্জ করা উচিত ছিল, কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল শেখ হাসিনা এই কারণে সেদিন নির্বাচন করেছিল। আপনি বললেন তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করছে কারা? 1,21,00,000 ভুয়া ভোটার করেছেন, 150 জন ছাত্র দলের ক্যাডারকে নিয়োগ দিয়েছেন। আপনি নির্বাচন কমিশনের নির্দেশ, যত পারেন ভুয়া ভোটার করেন, পত্রিকার হেডলাইন দেখতে চান আমি দেখাইতে পারি। এবং শেষ করতে দেন সুব্রত বাবু, শেষ করতে দেন সুব্রত বাবু, শেষ করতে দেন আপনি সুব্রত বাবু শেষ করতে দেন। বিএনপি অদম বলে আওয়ামী লীগ উত্তম। না, আওয়ামী লীগ উত্তমই আছে, আপনার মতো এখন অদম হয়নি, আওয়ামী লীগ উত্তম আছে। একসাথেই করেছি, আপনার মতো অদম হয়নি, এখন উত্তম আছে আওয়ামী লীগ। আমরা শেষ করতে দেন। এবং মার্কিন রাষ্ট্রদূত বিউটিনেস বলেছেন যে খালেদা জিয়ার একগুয়েমি তারেক জিয়ার যেন তেন প্রকারে ক্ষমতায় যা তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছেন। আর আমার ভাই আজিজ ভাই বললেন 91 3 জোটের রূপরেখা, যারা আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মনে করে আমরা করি বাংলাদেশের সবচেয়ে সুবিধাবাদী লোকের ক্যারেক্টার হচ্ছে তারা। উনি ইভিএম এ যারা গেছেন তাদেরকে বললেন সুবিধাবাদী। আর আমি আজিজ ভাই আমার সামনে আছে, উনি কোন বাদী? যারা বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় এক দৃষ্টিতে দেখে, আমি মনে করি ওরা হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ক্ষতিকারক। উনি বলেন নেই যে 2-3 জোটের রূপরেখা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। 91 সালে ক্ষমতায় এসে টেবিলের উপর ব্যালট রেখে সিল মারার প্রক্রিয়া শুরু করেছিলেন খালেদা জিয়া। এবং আজকের বিরোধী দলের নেত্রী প্রধানমন্ত্রী সেদিনকে বিরোধী দলের নেত্রী গ্রিন রোডে একটি ভোট কেন্দ্রে গিয়েছিলেন। হাবিব সাহেব সেদিন ছিলেন সাথে, আমার হাবিব ভাই ছিলেন কিনা আমি জানি না, তখন উনি ছাত্রলীগের বিদায় নিছেন। গুলি করেছিলেন, একজন রিক্সা চালক মারা গিয়েছিলেন। মেয়র হানিফের নির্বাচনে 7 জন মারা গিয়েছিলেন। এবং 96 সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করেননি, আপনি জানেন। জনতা বাধ্য করেছিল, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীর রাস্তায় নেমেছিল, ওই মতিঝিল পাড়ার সাধারণ মানুষরা রাস্তায় নেমেছিল, তারা আওয়াজ তুলেছিল বেগম খালেদা জিয়ার এই ভোটারবিহীন নির্বাচন মানি না। 15ই ফেব্রুয়ারি না 18ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া বলেছিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং বিবিসির সাংবাদিক আতাউসামা দুঃখ করে বলেছিল আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশের নির্বাচন হলো। তারপরে দেখলাম ঢাকা শহরে 1 লক্ষ করে বিএনপির ভোটাররা ভোট পেয়েছে। সেই ভোট চোর ভোট ডাকায় তাদের সাথে মিলে
এক সুরে যখন কথা বলেন, আমি মনে করি যারা এই জি। সুরে কথা বলেন তারা একই দুষ্টে দুষ্ট। একদম শেষ আমরা পর্যায়ে আমরা, জি। নির্বাচন সুষ্ঠুভাবে করতে চাই। যারা মনে করে আগামী দিনে লতিফুর রহমান মার্কার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে সুব্রত বাবুরা জিতলেই নির্বাচন সুষ্ঠু হবে, হাবিব ভাইরা জিতলেই নির্বাচন সুষ্ঠু হবে, তাহলে আপনারটা নির্বাচন কমিশন বানাই নেন। আওয়ামী লীগ, আমরা মনে করি এই সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষ, তাদের অধীনে বাংলাদেশে নির্বাচন জি হবে। হাবিব ভাই বলেন, জি। 2 মিনিট, লাস্ট 2 মিনিটস। আমি আজকে কয় তারিখ? 1 তারিখ, এক জুন। আর 2 হয়ে গেছে। 2 হয়ে গেছে। 2 তারিখে আমি বলে যাচ্ছি, আগামী নির্বাচন যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয়, আওয়ামী লীগ যদি জোর করে নির্বাচন করতে চায়, তাহলে আওয়ামী লীগ এদেশের রাজনীতির অঙ্গন থেকে বহু দিনের জন্য তারা বাইরে চলে যাবে। কিভাবে? কিভাবে আমি জানি না, তারা কিন্তু 14 যাবে। বছর তো আছে, যাবে 14 হঠাৎ বছর করে চলে যাবে কেন? আরে কিভাবে? সে যা আসে বলেই থাকবে তা তো না। মানে যেভাবে বিএনপি চলে গেছে ক্ষমতার বাইরে সেইভাবে, না না, বিএনপি তো মানে বিএনপি কিভাবে তো ক্ষমতা মানে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করেছে, উপায় ছিল না বিএনপি নির্বাচন না করে। 1996 সালে নির্বাচন না করলে কিভাবে আপনি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা করতে- হস্তান্তর জীবনেও করেনি। কিভাবে করতো? নির্বাচনটা 15 হাবিব সাহেব তো নির্বাচন মিছিলের নেতৃত্ব দিয়েছেন, শোনেন, আমি তো খালেদা জিয়ার মানি না, আমি পদত্যাগ মিছিলের করতে পারেনি। নেতৃত্ব দিয়ে নেই, সে মিছিলের নেতৃত্ব দিয়েছেন। মিছিলে কোনো নেতৃত্ব দেবো কেন? আমি মিছিল নেতৃত্ব দিয়েছি, আমি জনতার মঞ্চ করেছি, জনতার মঞ্চ শুরু করেছি, জনতার মঞ্চ শেষ খালেদা জিয়া কি করেছি। পদত্যাগ করতে চাইছিল, তাহলে তার হাবিব সাহেব সবই তো মিছিল করা করেছি। লাগতো না। আমার কথা হলো যে তারপরেও উনি যদি মনে করতেন যে না আমি ছাড়বই না, উনার ওই রাজ্যে ছাড়ার কোনো পথ ছিল বা না, অন্য হাবিব কিছু ভাই। হোক, তার আগে কিন্তু উনি না যেদিন ছাড়ছেন তার আগেই কিন্তু মানে সংসদের আপনার মনে হচ্ছে আওয়ামী লীগের জন্য একই অবস্থা হবে, না না সংসদের না প্রথম ছেড়ে পথ অধিবেশনে থাকবে না। সংসদের প্রথম অধিবেশনেই কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বিধান সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন। জি। ওই দিন তো আনুষ্ঠানিকতা শেষ করছেন, সিদ্ধান্ত আগেই নিয়েছেন। এখন কথা হলো যে আমার যে ভাই শফিউল ভূঁইয়া যে কথাটা বললেন যে স্বাধীনতার কথা যখন আপনি বলতে চান তখন আপনি গণতন্ত্রের কথা আপনাকে বলতে হবে। আমি বলবো 2018 সালের নির্বাচনকে যদি আমি বিরোধী দলের অবস্থান থেকে যে বলতাম এই নির্বাচন সঠিক হয়েছে, আমার নাম যদি হাবিব থাকে সেই নাম হয়ে যাবে পরশ মণ্ডল। সরি আমি হ্যাঁ নাম পরিবর্তন হয়ে যাবে। আমার পড়াশোনা হয়ে গেছে, আমি বলি ধর্ম আমি যদি আপনি তো বিএনপিতে যাওয়ার পর পরশ আচ্ছা আমি মণ্ডল হয়ে বলি গেছেন। হাবিব রহমান আরে তাই তো। পরশ মণ্ডল মনি না, পরশ মণ্ডল পরশ মণ্ডল মানে 2018 সালের নির্বাচনকে যারা সঠিক বলবে তাদের ধর্ম থাকবে না, তাদের ঈমান থাকবে না, তাদের সততা থাকবে না, জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। এটাকে কোনো নির্বাচনই বল না, এটা কোনো নির্বাচনই বল না। জি আর ফখরুল আলমের কথা বারবার বলছে, উনি এত আচ্ছা, অদক্ষ লোক না, উনি ওকে আপা উনি বুঝে শুনেই উনি করেছেন। একটু শেষ শেষ হাবিব ভাই যে বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ওনারা নির্বাচনে যাবেন না। এবং যদি নির্বাচন করে ফেলে আওয়ামী লীগ বহুদিনের জন্য নির্বাসিত এই হবে, এটা নির্বাচন এই এটা নির্বাচন ওনার নেতা জিয়া রহমানও চেষ্টা করছে। আমি বলবো যে ওনার নেতা এই তারেক তত্ত্বাবধায়ক নির্বাচন নাকি সরকারে নির্বাচন? যাওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারকে কারা প্রশ্নবিদ্ধ করেছিল, কারা এটাকে ধ্বংস করেছিল? আমি বলবো যে বিএনপি করেছিল। তারা উদ্দেশ্য পরিণতভাবে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, আমাদের মেমোরি এত শর্ট না। তাদের পার্টির এখন বিচারের আন্তর্জাতিক দর্শক- বিষয় সম্পাদক ছিল KM হাসান সাহেব। আপা এই প্রধান বিচারপতি পাঁচ প্রধান বিচারপতিকে না আপনার কি মনে হয় তত্ত্বাবধায়ক সরকার আপা, করবার জন্য এটা তারা না বলি সময় শেষ তো বললাম যে এই আপনাদের সরকারের যে নির্বাচন করবে আপনার মনে হয় গতবারের মতো বিএনপি আসবে, আসলে নির্বাচন আসবে, অবশ্যই আসবে। মানে তারা যদি নির্বাচনে বিশ্বাস করে তারা নিচে কি আসবে। কোনো আলোচনা হচ্ছে কিনা না, বিএনপি আমাদের বিশ্বাস বিশ্বাস। যদি তারা গতবার কিন্তু যদি তারা না আসে, জি। 14 সালের মতো যদি তারা ভুল করে জি। ট্রেন তো ছেড়ে দেবে, কেউ কারোর জন্য বসে থাকেন মানে। জি। সুতরাং আমার না, বিশ্বাস কোনো হিসাব তারা নিকাশ হবে। নির্বাচনে আসবে 100 আসন, 150 এবং আসন। আসবে গতবার নাকে যদি খত এরকম দিয়ে হিসাব আসতে আমরা হবে। শুনেছি। নাকে খত দিয়ে তারা আসবে। 1 মিনিট গতবার জনগণের কাছে মাপ চেয়ে নাকে খত দিয়ে তাদের নেতারা আসবে। 100 আসন না শখ শুনেছেন, এবারেও আমি আমরা শুনি, আরেকটা হচ্ছে টেবিলের নিচে কি হ্যাঁ হ্যাঁ এবারেও শুনেছি, চ্যানেল 2 ইনফরমাল শোনেন, চ্যানেল এবারেও কি মনে শুনেছি, আবার এর প্রতিবাদও হয়েছে, এটাও শুনেছি। জি। তবে আমি সব কথার শেষ কথা কি বলবো হয় সামনে যে যেহেতু ক্ষমতাটা এক ব্যক্তির হাতে, তিনি ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আমি আগেও বলছি, এখনো বলছি যে পরপর 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া সম্ভব নয়, জাতি ছাপার করবে, কারণ সারা বিশ্ব
এখন কিন্তু মনে হয় যত বিশ্ব আপনার সংগঠন এবং দেশ সব কিন্তু এখন বাংলাদেশের এই নির্বাচনের ব্যাপারে নজর আছে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন হইতে হবে। নিরপেক্ষ নির্বাচন তো হবেই। হবে না হবে না যেমনি খুন করে হলেও ক্ষমতা যাবে এই জায়গায়, এবং এবারে পারবে না, আমি গ্যারান্টি পারবে না। নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এ পর্যন্ত। অনুষ্ঠানে পুনঃপ্রচার হবে সকাল 7:30 মিনিটে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।